এমন হয়েছে যে তুমি 6 মাসের মধ্যে এতটা বদলে গেলে? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর নোংরা হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করেছিস? করিস তো দিনমজুরের কাজ, আবার স্বপ্ন দেখিস আকাশচুম্বী। সামান্য দিনমজুর হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার মতন খরচ কোথা থেকে পেয়েছিস? আমি বলছি। কি রে কামলা, কাজে ফাঁকি মারছিস কেন? ভালো করে কাজ কর। আর শোন, পরিচিত হয়ে নে, এটা হচ্ছে আমাদের নতুন ইঞ্জিনিয়ার স্যার। স্যার, আমার একটু সামনে কাজ আছে, কাজটা শেষ করে আসছি। ঠিক আছে স্যার। আরে কামরুল, তুমি ইঞ্জিনিয়ার হয়ে জব শুরু করে দিয়েছো আর আমি এটা জানতেই পারলাম না। যাই হোক, তুমি কেমন আছো? আর তাছাড়া গত 2 মাস ধরে তোমার মোবাইল বন্ধ কেন? এই কে তুই? তুই আমার নাম ধরে কথা বলছিস কেন? তুই ভুলে যাস না যে আমি একজন ইঞ্জিনিয়ার। করিস তো দিনমজুরের কাজ, ভদ্রতা কিভাবে শিখবি? মানুষকে সম্মান করতে শেখ, তাহলে মানুষও তোকে সম্মান করবে। তোমার এই অভিমান আর খুনসুটি আমার বিগত দিনের সব কষ্ট মুছে দিয়েছে। আর তাছাড়া কয়েকদিন শহরে থেকে ভালো স্টাইলতে কথা বলা শিখে গেছো। আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার সাথে মজা করছো। যাই হোক, আমি কিন্তু আর দিনমজুরের কাজ করব না। এখন তোমার চাকরি হয়েছে, আমার তো আর আশা করি টাকা পয়সার অভাব হবে না। আমি বাড়ি বসে সংসারের কাজ সামলাবো আর তুমি চাকরি করবে। দিন শেষে আমরা শান্তিতেই থাকবো। এই তুই কাকে কি বলছিস? শেষ পর্যন্ত দিনমজুরের কাজটাও হারাবি নাকি? হিসাব করে কথা বল। আরে কামরুল, কিসের এত অভিমান? আর কি এমন হয়েছে যে তুমি 6 মাসের মধ্যে এতটা বদলে গেলে? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর নোংরা হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করেছিস? করিস তো দিনমজুরের কাজ, আবার স্বপ্ন দেখিস আকাশচুম্বী। তোর মাথায় যে ভূতটা উঠেছে সেটা নামানোর ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার মিথিলা, তুই এভাবে স্যারের সাথে দুর্ব্যবহার করছিস কেন? আসলে ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। কামরুল আপনার স্যার হতে পারে, তবে সে আমার বয়ফ্রেন্ড। আমি তাকে পড়াশোনার খরচ দিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি। মিথিলা, কিছুদিন পর আমার ফাইনাল এক্সাম, 1 লক্ষ টাকা লাগবে। তোমাকে যে টাকার কথা বলবো, তোমারও তো টাকা দেওয়ার মতো স্বার্থ নেই। তাহলে কি আমি ফাইনাল এক্সাম দিতে পারবো না? আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা কি স্বপ্ন থেকে যাবে? 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর তাছাড়া আমি যে কয় টাকা ইনকাম করি, যে কাজ করি, তা দিয়ে তো কোনোরকমভাবে খেয়ে পড়ে চলতে পারি। তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি দরকার হয় মালিকের থেকে লোন নিব, তাও তোমার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। এই ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। সামান্য দিনমজুর হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার মতন খরচ কোথা থেকে পেয়েছিস? বুঝতে পেরেছি, এভাবে বললেও শুনবে না। এমডি স্যারকে বলে ওর ব্যবস্থা নিতে হবে। আসুন, একটা কথা কান খুলে শুনে রাখ। এই যেন পাশে যাকে দেখতে পাচ্ছিস, আমার গার্লফ্রেন্ড। আমরা বিগত 6 মাস ধরে রিলেশনে আছি। জুলিয়েট, চলো তো এখান থেকে। ওর মতো ছোট লোকের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, চলো। দাঁড়াও কামরুল, আমি আমার প্রশ্নের উত্তর নিয়ে এখান থেকে আমি যাব। কি ব্যাপার, তোকে না আমি জিজ্ঞাসা করছি তুই এতগুলো টাকা কোথা থেকে পেয়েছিস? বল। আমি বলছি। স্যার, আজ আপনার তো আজকে প্রজেক্টে আসার কথা না। আমার প্রজেক্টে আমি কখন আসবো কি আসবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। প্রজেক্টে আসতে গেলে কি তোমাদের অনুমতি নিয়ে আসতে হবে? মিথিলা, তুই এখানে এই অবস্থায় কেন? স্যার, আপনি কি মিথিলাকে চেনেন নাকি? হ্যাঁ, হালকা হালকা চিনি। তাই বলেন স্যার, আমি তো ভেবেছিলাম মিথিলা হয়তো বা আপনার কোনো রিলেটিভ। তোমার ধারণা একেবারে ভুল নয়। মিথিলা আমার ছোট বোন, মানে আমার অবর্তমানে চৌধুরী গ্রুপের মালিক হচ্ছে ও। স্যার, আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। আসলে মিথিলা ম্যাম, আপনি এখানে এভাবে? ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। দেখ, তুই আমার একমাত্র ছোট বোন, আমি তোর পছন্দের বাইরে যাব না। কিন্তু আমার অবর্তমানে তুই চৌধুরী গ্রুপের এমডি, তাই তুই যাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবি, তোর ভবিষ্যতের জন্য হলেও তাকে একবার পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। মানে কি ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, এবার কি বুঝতে পেরেছো? যাক, ভালোই হলো, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। আমি তোমার মতো একজন অহংকারী মানুষকে আমার প্রতিষ্ঠানের শীর্ষে বসিয়েছিলাম। আমি জানতাম না তুমি এতটা অহংকারী এবং অত্যাচারী। আজকের পর থেকে তোমাকে আমার প্রতিষ্ঠানে দেখতে চাই না। ইউ আর ফায়ার্ড, লিভ নাও। স্যার, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মিস জুলি, তুমি খুব ভালো করেই জানো আমি এক কথার মানুষ, আমার কথা আর দলিল এক। সো এখান থেকে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। মিথিলা, আজ থেকে তুই এই প্রজেক্টে দেখাশোনা করবি। দ্রুত বাড়িতে চলে আয়। আগামী মাসের 10 তারিখে তোর সঙ্গে খন্দকার গ্রুপের মালিকের ছেলের বিয়ে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি। আসি। মানে মিথিলা,
আমি আসলে বুঝতে পারিনি তুমি কোটিপতি ঘরের মেয়ে। আমি আসলে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমার টাকায় আমি ইঞ্জিনিয়ার হয়ে শেষে কিনা তোমাকে আমি অপমান করলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর আর রাগ করে থেকো না। চলো আমরা বাড়িতে যাই। শুনেছিস আমার ভাইয়া কি বলেছে? আর তুই কাকে নাম ধরে ডাকছিস? তুই আমাদের কোম্পানিতে নতুন চাকরিতে জয়েন করেছিস। চাকরিটা হারাতে না চাইলে মালিক পক্ষের সাথে সম্মানের সাথে কথা বল। আর এখন তুই আমার সাথে নত হয়ে কথা কেন বলছিস? একটু আগে তো বলছিলি তুই আমাকে চিনিস না। তোদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যাদের রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। কলা গাছ যেমন একবার ফলন দিয়ে মারা যায়, তোদেরও একই পরিণতি হয় তোদের কর্মফলের কারণে। তোকে আমি হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছিলাম। একজন শিল্পপতির বোন হওয়া সত্ত্বেও তোর সাথে সাদামাটা জীবন কাটানোর জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি ভেবেছিলাম তুই হয়তো ধনীদের ভালোবাসিস না, তাই গরিবের বেশ ধরে তোর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। তোর মন মানসিকতা দেখে ভেবেছিলাম তোর মতো একটা ছেলে আমার জীবনে থাকলে আমি অনেক ভালো থাকবো। তাই তো আমি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তোকে দিয়েছিলাম তোর স্বপ্ন পূরণ করার জন্য। ভেবেছিলাম তুই ইঞ্জিনিয়ার হয়ে আসলে আমি তোকে সবটা ক্লিয়ার করে বলবো। তারপর যখন জানতে পেরেছি তুই ইঞ্জিনিয়ার হয়ে আমাদের কোম্পানিতে জব করতে এসেছিস, তাই এখানে ছদ্মবেশে এসেছিলাম তোর আসল রূপটা দেখার জন্য। এনিওয়ে, দুনিয়াতে পরিবারের উপরে কিছুই হতে পারে না। আমার ভাইয়া এখানে দাঁড়িয়ে যা বলে গেছেন আমি তার অবদ্ধ হতে পারবো না। তুই চাইলে চৌধুরী গ্রুপে চাকরি করতে পারিস, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি, আমার সামনেও যেন পড়বি না। নো, তোর মুখের এই নোংরা কথা আমি নিতে পারবো না। 10 নারীতে নয়, 1 নারীতে আসক্ত হতে শেখ।